সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। শুরু হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস। সেকেন্ড সেমিস্টারে তোমাদের মহাকর্ষ থেকে শুরু হচ্ছে। মহাকর্ষতে আমাদের 5 নম্বর ক্যারি করবে। এই সেমিস্টারে তোমাদের এমসিকিউ আর অত ইম্পর্টেন্ট নয়। এই সেমিস্টারে তোমাদের সেট 1-এর অঙ্কগুলো এবং সেট 2-এর অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আমি সেট 1-এর অঙ্কগুলো আগে করাবো, সেট 2-ও করাবো। তো আর থিওরিটা ভালো করে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, উত্তর লেখা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে ঠিকঠাকভাবে গুছিয়ে। কিন্তু তোমাদের এবার বড় প্রশ্ন আসবে, তোমাদের উত্তরগুলো লিখতে হবে এবং এই ছোটোখাটো অঙ্কগুলো কিন্তু আসবে 2 বা 3 নম্বরে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু পারতে হবে। অঙ্কগুলো পারার জন্য অবশ্যই তুমি আশা করব মহাকর্ষর থিওরি পড়া শুরু করে দিয়েছো। না পড়ে থাকলে আমার চ্যানেল থেকে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তুমি থিওরিটা পড়তে পারো। পুরোনো থিওরি, তবে থিওরি তো থিওরি, হয়তো পিকচার কোয়ালিটি খারাপ হবে, কিন্তু থিওরি ভালো করে বোঝানো আছে, পড়তে পারো। তাছাড়াও আমি এই অঙ্কগুলো করার সময় তোমাদের থিওরির কনসেপ্ট ফর্মুলাটা কী করে এলো হালকা পারলে বলে দেবো, ঠিক আছে? ফর এক্সাম্পল, প্রথম অঙ্কটা শুরু করার সময় আমরা একটা মানে মেন থিওরি স্টার্ট করছি চ্যাপ্টারটির, এবং সেটা থিওরিটা পড়িয়েই আমরা অঙ্কটা শুরু করবো। হ্যাঁ, মানে প্রথম থিওরি হলো যে মহাকর্ষ মানে এই মহাবিশ্বে মনে রাখবে দুটি বস্তু কণা তারা একে অপরকে আকর্ষণ করে। দুটি বস্তু কণা তাদের কেন্দ্র বরাবর, যদি বিস্তৃত বস্তু কণা হয় তাকে কী ধরতে হবে, তার কেন্দ্র ধরতে হবে। সেই কেন্দ্র বরাবর কিন্তু একে অপরকে আকর্ষণ করে। দ্যাট ইজ, এখানে যদি এটা একটা m ভরের বস্তু কণা হয় আর যদি একটা m2 ভরের বস্তু কণা হয় এবং তাদের মাঝখানে যদি ডিস্টেন্স r হয়, তাহলে তারা একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলটাকেই বলা হয় মহাকর্ষ বল, ঠিক আছে? যেটা প্রপোর্শনাল টু হয় m1 m2, মানে ভর দুটির গুণফলের সমানুপাতিক হয়, আর প্রপোর্শনাল টু হয় 1/r², দ্যাট ইজ ভর দুটির মাঝখানের যে ডিস্টেন্স তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়। এখান থেকে কম্বাইন করলে হয় F = g m1 m2/r², যেখানে এই জিটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার মান এখানে দেওয়া আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। সো এটা হলো তাহলে প্রথম ফর্মুলায় আমরা কী শিখলাম, যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলের মান কত, g m1 m2/r²। সেখানে জিটা কি, মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। m1 হলো প্রথম বস্তুটির ভর, m2 হলো দ্বিতীয় বস্তুটির ভর, আর r হলো তাদের মাঝখানে দূরত্ব। এইটুকু কনসেপ্টের উপরে আমরা 1 আর 2 এই দুটো অঙ্ক করব। পরে যদি আবার কোথাও লাগে কোনো অঙ্কে ইউজ করব। আপাতত 1 আর 2 এই অঙ্কটা এই কনসেপ্ট পুরো করবো। যেমন কি বলেছে দেখো, এই অঙ্কটা দুটি লৌহখণ্ড মানে যে কোনো বস্তু 20 সেমি দূরত্বের ব্যবধানের আছে, ভালো কথা। লৌহখণ্ড দুটির প্রতিটির ভর 100 কেজি করে, ভালো কথা। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত, একদম পাতি এই থিওরির উপর প্রবলেমটা করতে হবে। তো কী জানতে দিয়েছে তোমার কাছে, বলো? এফ জানতে দিয়েছে। এফ কী পেলে তুমি ফর্মুলা বলো, g m1 m2/r², এই পেলে তো। তার মধ্যে জি এর মান কত দেওয়া আছে বলো, 6.67 × 10⁻11। m1 কত দেওয়া আছে, দুটোই ভর 100 করে, তাহলে 100 m1 m2 দেওয়া আছে 100 হয়ে গেল কেজি, ডিভাইডেড বাই আর কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু এটা এসআই একক, ভরগুলো এসআই একক নিলে তার ডিস্টেন্স তোমাকে এসআই একক নিতে হবে। সো এটা 20/100 সেমি থেকে মিটার হতে মিলি সেন্টি ডেসি এককে, মানে 100 দিয়ে ভাগ তার স্কোয়ার। ক্যালকুলেট দিস, ইউ গেট ইউর অ্যান্সার, কতটা ফোর্স লাগবে। তো এটা কী হচ্ছে, 6.67 × 10⁻11 ইন্টু 1 10⁴। এদিকে যদি আরও করি, এদিকে হবে 0 0 কেটে যাচ্ছে, 2/10, মানে এখানে একটা 4 থাকলো, 4/100, 100 উপরে চলে যায়, 4/100 মানে উপরে চলে যায় 10⁻²। ওকে, তাহলে এখানে হলো 6.67/4, আর এদিকে যদি 10-এর ক্যালকুলেশন করি 11 আর -2 13, আর 4 বাদ দিলে 9, নাকি? 11 থেকে যদি 4 বাদ দিই, -11 + 4 মানে 4 বাদ দিই, 7 7 8 9 10 11, -7 -2 -9, আর এদিকে 4 দিয়ে কাটলে 4 × 1 = 4, 2 × 26, 4 × 6 = 24, 25 × 26, 2 × 27, 4 × 6 = 24 ইন্টু 10⁻9 কি, যেহেতু এসআই নিউটন। সো লৌহখণ্ড দুটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা 1.66, এটা কন্টিনিউ চলবে, সেই জন্য এটাকে 1.67 বলতে পারো, ইন্টু 10⁻9 নিউটন। ওকে,
চলো এই হলো প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটাও আমরা এই ফর্মুলার উপর বেস করে করবো। দেখো সরি গাইস, পূর্বের মতো যেটা আমার হয় ক্যালকুলেশনের মিস্টেক, এখনও সেই ক্যালকুলেশন মিস্টেক হলো শুরুতেই, কি বলবো আর। এখানে 10 স্কোয়ার যেটা আছে সেটা এইখানে করতে গেলে 4 × 10⁻² হবে, ঠিক আছে। যেটা যদি আমরা মানে এখানে 2⁴ আর 10⁻² উপরে করে 10⁻², যেটা এখানে নিতে গেলে যদি এখান থেকে আমরা এখানে নিয়ে যাই তাহলে এটা 10⁻²টা উপরে নিয়ে গিয়ে 10⁻² হবে। সো অ্যান্সারটা হবে 4 2 6 আর এদিকে 11, 6 5 11, 10⁻⁵, হ্যাঁ 9 নয়। দেখে নাও বুঝতে পারলে কিনা। এখানে যে 10টা আছে না, 10 স্কোয়ার করলে হয় 100, মানে 10 স্কোয়ার। এবার এটা বাই 10 স্কোয়ার মানে এখানে 2 × 10⁻², সেটাকে এখানে নিয়ে যাওয়া মানে 2 × মানে 10⁻² হবে, ঠিক আছে। চলো মিস্টেক হয়েছিল, দেখে নাও, কোনো ব্যাপার না। আরে ভাই কনসেপ্ট বোঝ না, ক্যালকুলেশন নিজে কর না, দিয়ে আমাকে আমার ভুলটা বোঝা না। যদি আমি নিজে আগে ভুল বুঝে নিই দ্যাটস গুড, নইলে তোরা তো আছিস ভাই, কিসের জন্য আছিস? কমেন্ট বক্সটা কিসের জন্য? কোথায় যোগ ভুললো, কোথায় বিয়োগ ভুল হলো, এগুলোর জন্যই তো নাকি টুকতে এসছো? টুকবে না, বুঝবে। চলো নেক্সট 2 নম্বর প্রবলেম। কী বলছে দেখ ভাই, 50 কেজি আর 10 কেজি ভর বিশিষ্ট দুটা গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। ওদের পারস্পরিক আকর্ষণ বল 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মানে এক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের মান তুই নিজে 6.67 × 10⁻, যেটা ছিল 11, সেটা তুই বসাতে পারিস না, তো এখানে বের করতেই বলেছে ওটা, ঠিক আছে। এটা হলো অঙ্কটার মানে চেয়েছে। আচ্ছা, প্রথমত অঙ্কটাতে উত্তর যেটা দেখলাম সেটা কিন্তু মানে ডাইন মানে সিজিএসে আছে, ঠিক আছে। এবার তুই যদি অঙ্কটা এসআই অঙ্ক করিস তো অ্যান্সারটা এসআই আসবে, ডাজন্ট ম্যাটার। তবে উত্তর মেলানোর জন্য আমরা অঙ্কটা কিন্তু সিজিএসে করবো। সিজিএস অঙ্কটা করতে গেলে কিছু সুবিধাও আছে। কি সুবিধা? প্রথমত 50 কেজি আর 10 কেজি এদেরকে মানে গ্রাম করা ইজ ভেরি ইজি। আর এখানে মিলিগ্রাম আছে, মিলিগ্রাম থেকেও গ্রাম করা ইজি, মিলিগ্রাম থেকে কেজি করা মানে অনেকগুলো শূন্যের ব্যাপার, ঠিক আছে। সেটা কোনো ম্যাটার না, যদিও ম্যাটার হলো উত্তরটা সিজিএসে আছে বলে অঙ্কটা আমরা সিজিএসে করছি। আদারওয়াইজ তুমি যদি এসআই করো তাহলে এসআই করবে, কারো কাটার দম নেই। চলো নেক্সট। সো কী বলতে চাইছে, 10 কেজি আর 50 কেজির মধ্যে যে আকর্ষণ বলটা তাদের মধ্যে দূরত্ব 30 সেন্টিমিটার, সেটা আবার 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। আচ্ছা, ওজনের ফর্মুলাটা আগে আসি। আমরা জানি ওজন W = হয় mg। এখানে ওজনটা কত? ওজন হলো 1/28 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে গ্রাম করতে গেলে 10⁻, মিলিগ্রাম, মিলি সেন্টি ডেসি একক, মানে 10⁻³ দিয়ে এটাকে গুণ করতে হবে, মিলিগ্রাম থেকে গ্রাম যদি করতে হয়, হয়ে গেল। তারপরে এটা হলো, এটাকে আবার জি দিয়ে গুণ করতে হবে, জিটাকে আমরা 10 ধরে করলাম, যদি কোনো রকম প্রবলেম না হয় 9.8 ধরলে একটা ক্যালকুলেশন ব্যাপার আসবে, 10 ধরে করলাম। ওকে চলো, এটা হলো তোমার, তাহলে এখানে হলো 1/28 × 10⁻²। এটা হলো ওজন, ঠিক আছে। ওজন এটা কিসে করলাম আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমত যেহেতু অঙ্কটা সিজিএসে করবো সেই জন্য একটা গ্রামে করেছি, তাহলে এটা 10 তো নেওয়া যাবেই না, এটাকে তো আমাকে নিতে হবে 980, কারণ সিজিএস সিস্টেম না। তাহলে এখানে 10⁻³ থাক ইন্টু 980 থাক, ঠিক আছে। 1000 নেবো না কিন্তু, হ্যাঁ 1000টা একটু বেশি বড় হয়ে যায়, 980টা 980 নেবো, এটা ধরেই করবো। তাহলে 1/28 × 10⁻³ × 980 ডাইন। এটা হলো তোর 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজন। ওজনের ফর্মুলা ছোটোবেলা থেকে শিখেছিস, W = m × g, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভর কত? 1/28 মিলিগ্রাম, মিলিগ্রামকে গ্রাম করলাম এবং তাকে 980 দিয়ে গুণ করলে হয়ে গেল ওজন, থাকলো এটা। আর পরেরটা বলেছে 50 কেজি আর 10 কেজি ভর বিশিষ্ট দুটো গোলকের কেন্দ্রের মধ্যে দূরত্ব 30 সেন্টিমিটার, তাদের মধ্যে আকর্ষণ বল। তাহলে সেটা আমরা F = আমরা কী জানি, g m1 m2/r²। তো দেখ ভাই জি কত বের করতে হবে, m1 কত 50 কেজি মানে 50 × 10⁻³ আর এটা 10 × 10⁻³ ডিভাইডেড বাই আর কত 30 তার স্কোয়ার। এইবার এটা একটু ক্যালকুলেশন যদি করতে চাস তো করে নে, জি ইন্টু 50, 5ই রাখলাম, 50 রাখলাম, ইন্টু 10⁻3 4 3 7 ডিভাইডেড বাই 3 9 করে দিলাম ইন্টু 10⁻2, তাই তো 3 3 9 0 0 900 আর 10⁻2। তাহলে এটাকে যদি একবার করি, জি ইন্টু 5/9 ইন্টু 10⁻7 আর একে 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে ফাইনালি ইকুয়াল করে দিই, অর্থাৎ 1/28 ইন্টু 10⁻³ ইন্টু 980 ইজ ইকুয়াল টু জি ইন্টু 5/9 ইন্টু 10⁻6। নাও ক্যালকুলেট জি এর মান। তাহলে ফাইনালি যেটা হলো
জি ইকুয়াল টু হবে 1/28 ইন্টু 10⁻³ ইন্টু 980 ইন্টু 9, ওকে, ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁶। তাহলে এখান থেকে হলো এটা কি কীভাবে যে করি ক্যালকুলেশনটা, এদিকে আগে 9 8 নিলাম ইন্টু 9 নিলাম, এদিকে 28 নিলাম ইন্টু 5 নিলাম, এদিকে 10 কী হলো -3 আর 1 মানে -2, -2 আর -6 মানে -8, তাই তো। -3 এখান থেকে একটা পাচ্ছি, তাহলে -2 আর 6 উপরে গেলে -6 মানে -8, এটা হলো অ্যান্সার। তাহলে এদিকে এইটাই ক্যালকুলেশন করার ব্যাপার আছে। 9 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হয়ে গেলো 9 3 27, একটু ভুল হলো কিন্তু করতেই পারি। আর এটা করলাম 5 দিয়ে, 5 20 100, দেখলে 8 90কে ক্যালকুলেশন নিয়ার অ্যাবাউট ধরতে হয় না, 8 90কে 100 ধরলাম, তাহলে 5 20 100 হয়ে গেলো। 9 দিয়ে এটা 27 ধরলাম, 3 9 27 হলো। এবার 3 দিয়ে 20 করলে 3 6 18 19 20 দশমিক, আবার 2 20 আছে, 3 6 18। এবার যেহেতু বেশি ধরেছি এটা নিয়ার অ্যাবাউট 6.5 করে দিলাম, তাহলে 6.5 ইন্টু 10⁸, ঠিক আছে, ওকে, ইউনিট করে দিলাম সিজিএস। আচ্ছা, বইয়ের সাথে মিলবে না কিন্তু, হ্যাঁ, কারণ তুমি অ্যাপ্রক্স করে ক্যালকুলেশন করেছো, নিয়ার অ্যাবাউট 6 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, যেটা আসবে সেটা অ্যান্সার। তুমি যদি এটা মানে প্রপার ক্যালকুলেশন করতে পারো করো, নইলে এইভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে 6.3 বা 4 বা 5 ইন্টু 10⁻⁸, ওকে। সো গাইস, 3 নম্বর অঙ্কটা কি বলছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা ঢোকার আগে আমাদের তাহলে মহাকর্ষ চ্যাপ্টারতে আরেকটু এগাতে হবে। তো প্রথমে আমরা জানলাম যে এফ মানে হলো মহাকর্ষীয় বল, দুটো মানে ভরের মধ্যে ক্রিয়াশীল বল হয়, F = G(m1 m2/r²). এবার যেটা জানবো সেটা হলো, এটা ঢোকার আগে সেটা হলো জি মানে অভিকর্ষ যে ত্বরণ, ঠিক সেটা পরে বলছি। আপাতত এখানে যে জিটা, সেই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কী জিনিস? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হলো যে দেখো, দুটো ভর একে অপরকে আকর্ষণ করছে, তাহলে একটা ভর আর একটা ভরের ওই পজিশনে কি পরিমাণ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দিতে পারে সেটা জানার জন্য তোমাকে, মনে করো এখানে m1 আছে তো আর m2 আছে, m1 m2কে আকর্ষণ করছে, m2 m1কে আকর্ষণ করছে। আমি যদি বলি m1 এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য একটা বিন্দু হয়, তো m1 এই বিন্দুতে কতটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য অ্যাপ্লাই করবে সেটার জন্য আমাকে m2 পজিশনে একক ভরের বস্তু আনতে হবে। তাহলে একটা যে কোনো ভর একটা একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে, বা একটা যে কোনো মানে ভরের থাকা, মানে ভর যদি একটা যে কোনো ভর থাকা অবস্থায় তার আশেপাশে যে কোনো বিন্দুতে একটা একক ভর এসে যে পরিমাণ বল ফিল করে, সেই বিন্দুটাতে ওই মানে একক ভরের বস্তুটার উপর যে বলটা কাজ করে সেটাকেই বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এবং জায়গাটাকে যে জায়গা জুড়ে ওর বলটা কাজ করে সেই জায়গাটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। তার মানে m1 থাকাকালীন m1 এর চারপাশে তৈরি হয়েছে m1 এর মহাকর্ষীয় ক্ষেত্র, m2 এর জন্য তৈরি হয়েছে m2 চারপাশে m2 মহাকর্ষীয় ক্ষেত্র। এবার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বের করার জন্য m1 এর যদি মহাকর্ষীয় ক্ষেত্র ধরি তাহলে m2 এর জায়গায় একক ভর আনতে হবে, আর m2 এর মহাকর্ষীয় ক্ষেত্র ধরলে m1 এর জায়গায় একক ভর আনতে হবে। তাহলে অর্থাৎ এক কথায় যে একটা বস্তু যদি m ধরি, শুধু ক্যাপিটাল M ধরলাম, এই m বস্তুটার জন্য যে কোনো একটা ডিস্টেন্স মনে করো r এ, এইখানে যদি আমরা একটা পয়েন্ট নিই p, এবং এই পিতে যদি বলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত, নাথিং বাট বল, কিন্তু বলটার জন্য এখানে মাসটা m হলেও এখানে যে মাসটা নেব সেটা হলো ইউনিট মাস, 1 ইউনিট মাস নেব। তাহলে যে বল কাজ করবে সেই বলটাই কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, যেটা জি দিয়ে লেখা হয়। তাহলে তার ফর্মুলা সেম, F = যেটা হয় সেটাই জি, m1 এর জায়গায় একটা মাস m আর একটা মাস 1 ডিভাইডেড বাই r², দ্যাট ইজ ইকুয়াল টু Gm/r²। এটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এটা মিটিয়ে দিই, এটা আমার এখন লাগছে না, বুঝিয়ে দিলাম। চলো, এই হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জানার পর আমাকে যদি অভিকর্ষ ত্বরণ বের করতে হয়, তাহলে সেটাও যে কনসেপ্টে করব সেটাকেও জি দিয়ে লিখবো। সেটা হলো অভিকর্ষ ত্বরণ পৃথিবী যদি করি, দেখো পৃথিবীর ক্ষেত্রে মনে করো এটা যদি তোমার পৃথিবী, এটা কি তোমার পৃথিবী, যার ব্যাসার্ধ কত r, ওকে। তাহলে এই পৃথিবীর এই ওপরে যদি কোনো বস্তু আনি যার বস্তুটার ভর মনে করো m, আর পৃথিবীর ভর মনে করো ক্যাপিটাল M, তাই তো? তাহলে তুমি যদি বলো যে এই m ভরের বস্তুটা পৃথিবী পৃষ্ঠে কী পরিমাণ বল ফিল করছে, তাহলে তার ফর্মুলা হবে F = কি Gm/r²,
ওকে, আবার আমরা জানি কোনো বস্তুর উপর যে ওজন কাজ করে সেটা কেন্দ্র বরাবর কাজ করে, যেটা বল মানে পৃথিবী যে বল দ্বারা বস্তুটাকে আকর্ষণ করে সেটাকে মানে কী বলে, এটাকে অভিকর্ষ বল বলে। তার আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হলো F = mg। ওকে, তাহলে এই দুটো যদি ইকুয়েট করে দিই তাহলে mg = কী হলো gm m/r², যেখানে এই mm কেটে গিয়েও কিন্তু g বেরাই gm/r²। এই জিটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখান থেকে এই জিটা হলো, এই জিটাকে তাহলে জি না লিখে আমরা যদি মহাকর্ষ ক্ষেত্রফলকে ই দিয়েও লিখি, ডাজেন্ট ম্যাটার, তবে জি = হবে, জি হলো পার্টিকুলার ফর পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটি, সেটার মান হয় gm বাই পৃথিবীর ব্যাসার্ধ তার স্কোয়ার। ওকে, এটা হলো গ্র্যাভিটি। এবার এই গ্র্যাভিটির মান চেঞ্জ হয়, কী হয়, চেঞ্জ বলতে পৃথিবী পৃষ্ঠে একরকম, পৃথিবী থেকে তুমি ভাবো যদি এই বস্তুটা এখানে না থেকে এখানে থাকতো, পৃথিবী পৃষ্ঠে মনে করো একটা এইচ উচ্চতায় আছে, তাহলে সেক্ষেত্রে গ্র্যাভিটিটাকে কিন্তু জি না লিখে জি ড্যাশ লিখতে হতো, যেটা হতো তোমার gm বাই জাস্ট দেখো এটা এম মাসটা এখানে চলে আসলো, পৃথিবীর মাসটা এম, তবে মাঝখানে ডিস্টেন্সটা পাল্টে কিন্তু হতো আর প্লাস এইচ তার স্কোয়ার, তাই না? তাহলে সেক্ষেত্রে তো জি = gm/r² লেখা যেত না, gm/r+h² এটা লিখতে হতো, এটা হতো জি ড্যাশের ভ্যালু। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি যে পৃথিবী পৃষ্ঠের সাথে এইখানে যে গ্র্যাভিটিটা হবে তার মানে অভিকর্ষ ত্বরণ হবে, তার তুলনা যদি করি তাহলে আমরা রেশিও করে দেখতে পারি যে জি ড্যাশ বাই জি = হচ্ছে gm তো কেটে যাচ্ছে, তাহলে r² ডিভাইডেড বাই r প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখান থেকে যদি এইভাবে বলতে পারো যেটা 1 বাই এদিকে r প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 বাই কী হবে আর 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইমপ্লাইজ জি ড্যাশ = জি ইন্টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর, মানে সরি জিটা এখানেই লিখে দিচ্ছি একবারে, জি বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমাকে জি ড্যাশটা বার করতে হবে। তাহলে জি ড্যাশটা কী জিনিস? জি ড্যাশটা হলো অভিকর্ষ ত্বরণ, কোথায় সেটা হলো পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতায়, ঠিক আছে? এটার আরেকটা ফর্মুলা হয়, যেটা যদি আমরা যেটা ইউজ হবে, এই ফর্মুলাটা কিন্তু সবসময় ইউজ হয়। হ্যাঁ, আরেকটা ফর্মুলা হয়, কোন ফর্মুলা হতো, যদি ইনকেস এইচটা খুব স্মল হয়, মানে মনে করে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 50 মিটার 60 মিটার এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ইয়ে করা যায় যে এখানে জি ড্যাশ = হয়ে যায় জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার টু দি পাওয়ার -2, আর তখন দ্বিপদ যদি ভেঙে দিই তাহলে জি ইন্টু এটা 1 - 2h বাই আর হয়ে যায় বাকি টার্মগুলোকে নেগলেক্ট করলে। এটাও কিন্তু জি ড্যাশের একটা ফর্মুলা। তবে এই ফর্মুলাটা কখন ইউজ হবে, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা কখন ইউজ হবে, যখন এইচ ইজ কম্পেয়ারেবল টু আর, মানে 1r 2r ½ r এক্সেট্রা। আর এই ফর্মুলাটা কখন ইউজ হবে, এটা তখন এই ফর্মুলাটা কখন ইউজ হবে, যখন এইচ ইজ লেস দেন ইকুয়াল টু আর, মানে পৃথিবী পৃষ্ঠে জাস্ট কাছাকাছি, ঠিক আছে, তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ হবে। সাধারণত এই ফর্মুলাটা অলওয়েজ ট্রু, এটা কিন্তু পার্টিকুলারলি কখন ট্রু, যখন এইচটা খুবই কম আর এর তুলনায়। তাহলে আমরা চেষ্টা করব এই ফর্মুলাটা ইউজ করার, এই ফর্মুলাটা ততটা ইউজ করব না, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে ইউজ হবে, এইটা নয়। এবার আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে। আচ্ছা, মানে বলছে যে জি ড্যাশটা কখন g/2 হবে, তাই তো? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে, এটাই বলতে চাইছে, পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা জানি, মনে করো ধরলাম লেট উচ্চতাটা হলো h, তাহলে আমরা জানি জি ড্যাশ = g ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, এটা জানি তো, তাই তো? এবার এই জি ড্যাশটা কী বলছে, জি ড্যাশটা হয়ে যাবে g/2 = g ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, জি কেটে গেল। তাহলে এখান থেকে বলতে পারি 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার = 2। এবার কী জানতে গেছে, পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়া আছে, বের করছি এটা আস্তে আস্তে। তাহলে এখান থেকে বলতে পারি নেক্সট কী করা যায়, 1 প্লাস এইচ বাই আর এর মানটা কি বসিয়ে দিই, নাকি আগে স্কোয়ার রুটটা করে দিই, ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি লিখি 1 প্লাস এইচ বাই আর = কত হবে, √2। তাহলে এখান থেকে এইচ বাই আর = √2 - 1, এখান থেকে এইচ =
r into √2 minus 1 that is equal to 6400 into √2 minus 1. এবার 6400 এর মানটা আমাকে একটু জানতে হবে, সরি √2 এর মানটা জানতে হবে, √2 minus 1 তাহলে বের করতে পারবো। √2 এর মান জেনে যদি এটা করো তাহলে যেটা বেরাবে অ্যান্সারটা দেখে নিই, ক্যালকুলেশনটা করো চলে আসবে। অ্যান্সারটা হবে 2650 কিলোমিটার। 2650 কিলোমিটার করে দেখো, যদি না মেলে বলো। ঠিক আছে, 64 থাক, √2 হবে কি 1 পয়েন্ট সামথিং, সেখান থেকে 1 বাদ যাবে, সামথিং পয়েন্ট সামথিং আসবে, পয়েন্ট সামথিংকে 6400 দিয়ে গুণ করলে 2650 কিলোমিটার আসবে, করে নাও। ঠিক আছে, চলো নেক্সট। সো আমাদের কাছে কী কী ফর্মুলা এলো? আমাদের কাছে ফর্মুলা হলো F = gm1m2/r², তারপরে মহাকর্ষীয় ক্ষেত্র বললো E = gm/r², তারপরে আসলো অভিকর্ষীয় ত্বরণ = gm/R², তারপরে এলো যে হাইট যদি বাড়ে তাহলে জি ড্যাশের পরিবর্তন যেটা হয় জি ড্যাশ = g × 1 + h/r তার হোল স্কোয়ার। নেক্সট প্রশ্ন কি বলছে, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? পৃথিবীকে আর ব্যাসার্ধের একটা সুষম গোলক হিসেবে ধরে নাও। তাহলে আবার একটা নতুন ফর্মুলা, নতুন থিওরি, যে আমাকে এবার যেতে হবে ভূপৃষ্ঠের গভীরে এবং দেখতে হবে এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান কি পরিবর্তন হচ্ছে। তাহলে গল্পটা বোঝো, এইটা হলো তোমার মনে করো পৃথিবী, ভালো কথা, এটা তোমার আর ব্যাসার্ধের পৃথিবী ধরে নিলাম, তার মাস m এবং তার ভূপৃষ্ঠ এটা, যেখানে জি এর মান হলো gM/r², ভালো কথা। এবার তুমি যদি গভীরে যাও, মনে করো এই সব পজিশনে চলে গেলাম, মনে করো এটা h গভীরে নেমে গেলাম, কত গভীরে? h গভীরে নেমে গেল, ছোট যাচ্ছে বেশি একটু, এখানে লিখছি এটা h গভীরে নেমে গেল, ভালো কথা। h গভীরে যদি নেমে যাও তাহলে একটা বিষয় হয়ে যায় এখানে, সে বিষয়টা হলো তোমার কিন্তু যে পৃথিবীটা আকর্ষণ করবে সেই পৃথিবীটা কিন্তু এই r - h ব্যাসার্ধের যে গোলকটা, সেই গোলকটা, বাকি এই যে খোলকটা, এই খোলকটা কিন্তু তখন বেকার হয়ে যায়, সেই খোলকটা কিন্তু তোমার উপর কোনো রকম গ্র্যাভিটি আর অ্যাপ্লাই করে না। সো এখানে তোমার যে জি ড্যাশটা হবে, সেই জি ড্যাশটা জাস্ট নট অনলি gm/r - h², ইটস g × m ড্যাশ, মাস কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে এবং ডিস্টেন্স তো চেঞ্জ হয়ে r - h² হলোই। ফর্মুলা কি? g = gm/r², তো সেখানে g আগের বার কিন্তু মাসের কোনো পরিবর্তন হয়েছিল না, গোটা পৃথিবীটা মিলেই ওই বস্তুটাকে আকর্ষণ করছিল, কিন্তু এক্ষেত্রে যেহেতু মাসের পরিবর্তন হয়ে যাচ্ছে, সো জি ড্যাশ = কিন্তু হবে gm'/r - h², বিকজ ওই যখন এইচ হাইটে নেমে গেল, যে পজিশনে রয়েছে সেই পজিশন ধরে তার যে নতুন পৃথিবীটা তৈরি হবে, গোলটা যে পৃথিবী পৃষ্ঠে রয়েছে এই মানে বিন্দুটা, সেই পৃথিবী বাদ দিয়ে বাকি খোলকটা কিন্তু তখন বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। সো এক্ষেত্রে আমার যে প্রবলেমটা হলো সেটা হলো এম ড্যাশটা কিন্তু এখানে আমাকে বের করতে হবে। এবার এম ড্যাশ বের করা খুব ইজি টেকনিক। হোয়াট ইজ দ্য এম ড্যাশ? এম ড্যাশ ইজ নাথিং বাট রো ইন্টু ভি, কারণ আমরা জানি ঘনত্ব মানে রো = m/v, তাহলে m = রো ইন্টু ভি। এবার রো কি? রো হলো পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব কিন্তু বলেই দিয়েছে এখানে, দেখো সুষম দত্ত বলেছে ঘনত্ব, ঠিক আছে, সুষম গোলক বা সুষম ঘনত্ব, সুষম ঘনত্বের গোলক, ঘনত্ব কথাটা হবে লিখতে ভুলে গেছি হয়তো, মানে পৃথিবীর ঘনত্ব কিন্তু সর্বাধিক সমান ধরে নিতে হবে। ঘনত্ব যদি সর্বাধিক সমান হয় তাহলে এখান থেকে ঘনত্ব ফর্মুলা হবে রো = M পৃথিবীর মাস বাই 4/3 পাই r³ যেটা পৃথিবীর আয়তন নর্মাল, এটা রো, এটা কিন্তু গোটা পৃথিবীর বের করলাম। সেই রোটা কিন্তু যখন আমি খোলকটার মাস বের করবো তখন ইউজ করতে পারবো। কেন পারবো ভাই? কারণ আমরা জানি রো ওভারঅল গোটা পৃথিবীর সেম, তাহলে এই রোটাই যদি এখানে ইউজ করি তাহলে এটা M/4/3 পাই r³ কিন্তু ইউজ করতে পারি, ইন্টু ভি। ভিটা কার ভাই? এখানে ভিটা কিন্তু পৃথিবীর ভি না, এই ভিটা কিন্তু ভি ড্যাশ বলতে পারো, বা ওই গোলকটার ভি। তাহলে গোলকটার রেডিয়াস কত? r - h, তার ভি হলো 4/3 পাই r - h তার কিউব, সিম্পল। এখান থেকে 4/3 পাই, 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে m × r - h তার কিউব ডিভাইডেড বাই r³, এটা হলো মাস। এই মাসটা যদি এখানে পুট করো তাহলে হবে G × m × r - h তার কিউব ডিভাইডেড বাই r³ × r - h তার স্কোয়ার। এখান থেকে এটা আর একটা কেটে যাচ্ছে, সো এখান থেকে যদি আমি এইখানে অ্যান্সারটা করি তাহলে দাঁড়াচ্ছে gm r - h ডিভাইডেড বাই r³। তাহলে এখান থেকে এটা কিন্তু এটা, এখান থেকে এটা হলো g ড্যাশ = ওকে, তাহলে g ড্যাশ =
আচ্ছা জিএম বাই আর স্কোয়ার, তার মধ্যে কি জিএম বাই আর স্কোয়ার হলো জি, তাহলে এখান থেকে লিখতে পারি এটা জি ইন্টু আর মাইনাস এইচ বাই আর। দেখো জিএম বাই আর স্কোয়ারকে করে দিলাম জি, একটা আর থেকে গেল, সেটা আর মাইনাস এইচ বাই আর করে দিলাম, দ্যাট ইজ ইন্টু জি ইন্টু আর বাই আর মানে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে ফর্মুলা কী হলো, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এই ফর্মুলাটি যদি আমরা এই অঙ্কে ইউজ করি তাহলে আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে, কারণ এখানে বলেছে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, জি ড্যাশ ইকুয়াল টু কী বলো, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটা হয়তো ভাই। এবার জি ড্যাশটা কত বলেছে 1/4, তাহলে জি বাই 4 হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এখান থেকে জি জি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি 1 মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই ইকুয়াল টু 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই আর ইকুয়াল টু হবে 1 মাইনাস 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু 4 লসাগু নিলে 4 × 4 মাইনাস 1 3/4, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 3/4 ইন্টু আর। আর এর মান কত আর, তা 3r বাই, এটা অ্যান্সারটা দেখতে হবে একবার যে আর এর মান বসিয়ে করেছে নাকি এটাই রেখে দিয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ আর ধরতে বলেছে, তাহলে 3r/4 এটাই অ্যান্সার হওয়া উচিত। দেখুন একবার, 3r/4 এটাই অ্যান্সার আছে, বুঝে গেল তো। চলো নেক্সট, চলো 5 নম্বর কী বলছে দেখো, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে আচ্ছা ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত হবে। দেওয়া আছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 980 সেমি/সেকেন্ড স্কোয়ার। দেখো এটার জন্য নতুন কোনো ফর্মুলা লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হয় জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি হলো অভিকর্ষীয় ধ্রুবক, মানে সার্বজনীন ধ্রুবক, অভিকর্ষীয় মহাকর্ষীয় আর কি, এম হলো পৃথিবীর ভর আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। সেম অ্যাজ অন্য কোনো যদি গ্রহ হতো তাহলে সেক্ষেত্রে তার অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কী হতো, মহাকর্ষীয় ধ্রুবক জি তো সার্বজনীন, দ্যাটস কনস্ট্যান্ট, এমটা হতো ওই গ্রহটার আর আরটা হতো ওই গ্রহটার। সো আমাকে জানতে চেয়েছে যে নতুন গ্রহ কোনো একটা গ্রহ আছে যার অভিকর্ষ ত্বরণ কত হবে, ফর্মুলা হবে জি এম ড্যাশ বাই আর ড্যাশ স্কোয়ার। ওকে, পৃথিবীর জিটা কত, পৃথিবীর জি হয় জি এম বাই আর স্কোয়ার। এবার এই গ্রহটার এম আর মানে ভর আর রেডিয়াস পৃথিবীর সাথে কম্পেয়ারেবল। কেমন কম্পেয়ারেবল, ওর ভরটা দেখো বলেছে অন্য গ্রহের ভর পৃথিবীর ভরের অর্ধেক মানে m/2। আচ্ছা আরটা কি বলেছে, আরটা বলেছে ব্যাসার্ধটা অর্ধেক, তাহলে r/2 তার স্কোয়ার। ক্যালকুলেশন করো, এটা হলো জি m/2, এখানে r/2 মানে স্কোয়ার করলে r²/4, উঠাতে গেলে 4/r², কাটাকাটি করলে 2, দ্যাট ইজ 2 ইন্টু জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি এম বাই আর স্কোয়ার মানে জি, তাহলে 2g। এবার জি এর মান কত বলেছে পৃথিবী পৃষ্ঠে 980, তাহলে 2 ইন্টু 980, দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 0 0 + 0 আর 2 9 16, 9 2 18 1960 সেমি/সেকেন্ড স্কোয়ার। খুবই ইজি একটি অঙ্ক। চলো নেক্সট, চলো 6 নম্বরটা কী বলছে, বলছে বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আচ্ছা বুধ সূর্য চারিদিকে ঘুরছে যেমন পৃথিবী ঘুরছে তেমনি, তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি 1.5 × 10⁸ কিলোমিটার হয় তাহলে বুধের গড় দূরত্ব কত, মানে সূর্য থেকে আর কি। আচ্ছা এটা করানোর কনসেপ্টটা কী লাগবে সেটা দেখে নাও। এটা মানে প্রদক্ষিণ কাল এর কনসেপ্টটা লাগবে, মানে টাইম পিরিয়ডটার কনসেপ্টটা লাগবে, সেটা আমরা কেপলার্সের 3rd লতেও শিখবো। তাছাড়াও আমি তার প্রুফ যেটা সেটা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি এখানে, সেখান থেকে চলে আসবে। কেপলার্সের 3rd ল এটা মানে আছে 3rd লতে, যাক আপাতত এখানে বুঝাই, এখানে ভালো করে বুঝাই যে দেখো ভাই, যে মনে করো যে কোনো এক সূর্য, এটা কী বললাম, এটা সূর্য, সূর্যের মনে করো ভর ধরলাম আমরা ক্যাপিটাল এম, আর এটা মনে করো কোনো একটা গ্রহ, সে পৃথিবী হোক আর বুধ, এবার এর ভর মনে করো স্মল এম। এবার আমরা জানি সূর্য বরাবর এ একটা কেন্দ্রমুখী বল কাজ করে, যার মান হলো F = G ক্যাপিটাল M স্মল m বাই এর এদের কেন্দ্র দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেই আর, এই আর এর স্কোয়ার, এটা কাজ করছে এদের মধ্যে। আমরা জানি কোনো বস্তুকে যখন কেন্দ্র বরাবর কোনো আকর্ষণ করে তার মানে সেটা অভিকেন্দ্র বলের সমান, এবং অভিকেন্দ্র বল মানেই এর চারিদিকে এখন বান বানিয়ে ঘুরবে, এবং এই অভিকেন্দ্র বলের মানটা হয় F = mv²/r, যেখানে ভিটা হলো তার রৈখিক বেগ, এটাই যদি কৌণিক বেগ দিয়ে করো তাহলে m⍵² হবে, ঠিক আছে, ওটা দিয়ে করতে পারো যেটা তোমার ইচ্ছা। এবার যেহেতু এই আকর্ষণ বলটাই এই অভিকেন্দ্র বলের যোগান দেয়,
ফলে এখানে এই এম ভি স্কোয়ার বাই আরকে তুমি জি এম বাই আর স্কোয়ারের সাথে সমান করতে পারো। এখান থেকে তুমি ইজিলি ফাইন্ড করতে পারবে ভি এর মান, যেটা বেরোবে রুট ওভার জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর। এবার ভি যদি পেয়ে যাও সেখান থেকে তুমি টাইম পিরিয়ডটা বের করতে পারবে। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু হয় হলো একবার পুরো ঘোরা মানে 2 পাই আর ঘোরা, আর ভেলোসিটি যদি ওর ভি হয় ভি দিয়ে ভাগ করলে কিন্তু টাইম পিরিয়ডটা বেড়ে যায়, কারণ ভেলোসিটি ভি ইকুয়াল টু হয় 2 পাই আর বাই টি, তাহলে টি ইকুয়াল টু হবে 2 পাই আর বাই ভি। তাহলে এখান থেকে যদি ভি এর মানটা বসিয়ে দেওয়া যায় তাহলে 2 পাই আর বাই রুট ওভার জি এম বাই আর। এই আরটা যদি এই আরের মধ্যে ভরে দেওয়া যায় তাহলে 2 পাই, আর রুটটা যদি উপরে করে দেওয়া যায় এটা আর, আর এখানে আরটা ঢুকলে আর স্কোয়ার সে ঢুকবে, তাহলে আর কিউব বাই কি জি এম। এবার এখান থেকে যদি বোথ সাইডে স্কোয়ার করা যায় তাহলে এটা টি স্কোয়ার ইকুয়াল টু হবে 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি এম, যার মধ্যে 4 পাই স্কোয়ার জি এম সব কনস্ট্যান্ট, ফলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু হবে আর কিউব। এখান থেকে যেটা তুমি শিখলে সেটা হলো টাইম পিরিয়ডের স্কোয়ার হয় মানে গ্রহ আর সূর্যের মাঝখানে যে দূরত্ব তার কিউবের সমানুপাতিক। এবার এই ফর্মুলাটা যদি এই অঙ্কে ফেলে দিই আমরা যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে আমরা ইজিলি বলতে পারি টি অফ বুধ তার স্কোয়ার বাই টি অফ পৃথিবী তার স্কোয়ার ইকুয়াল টু আর অফ বুধ তার কিউব ডিভাইডেড বাই আর অফ পৃথিবী তার কিউব। এবার দেখো কোনটা কোনটা দেওয়া আছে। টি অফ বুধ দেওয়া আছে কত, বুধ গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 88 দিন লাগায়, তাহলে 88 স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার অফ পৃথিবী আমরা জানি 365, তাহলে 365 তার স্কোয়ার ইকুয়াল টু আর অফ বুধ যেটা আমরা বের করব, আর অফ বুধ আমরা বের করব, আর পৃথিবী বলে দিয়েছে কত 1.5 ইন্টু 10⁸ তার কিউব। এবার ক্যালকুলেশন নিজে করো, ওর অ্যান্সারটা বের করো, তাহলে হয়ে যাবে আর কিউব অফ বুধ ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হলো 1.5 ইন্টু 10⁸ তার কিউব ইন্টু 88 বাই 365 তার স্কোয়ার, আর অফ বুধ যেটা বেরাবে সেটা হলো কিউব রুট অফ 1.5 ইন্টু 10⁸ তার কিউব ইন্টু 88 বাই 365 তার স্কোয়ার। কিউব রুট করতে গেলে এটা 1.5 ইন্টু 10⁸ হয়ে যাবে, কিন্তু এইটার তোমার কিউব রুটটা করতে হবে, মানে কিউব রুট 88 ইন্টু 88 বাই 365 ইন্টু 365, এটা ভাই তোমাকে করে নিতে হবে। করলে যে অ্যান্সারটা আসবে সেটা হলো 5.81 ইন্টু 10⁷, 5.81 ইন্টু 10⁷ কিমি। ঠিক আছে, ইউনিট চেঞ্জ করার দরকার নেই, কারণ রেশিও হিসাবে আছে, দিনও চেঞ্জ করতে হবে না, এখানে ইউনিটও চেঞ্জ করতে হবে না। যদি এটা দিনে আছে কেটে যাচ্ছে, এটা কিমিতে আছে, মানে এটা কিমিতে আছে তাহলে এটাও কিমিতে আসবে। ঠিক আছে, সো অ্যান্সার হয়ে গেলো আর অফ বুধগুলো দ্যাটস কিমি 5.81 ইন্টু 10⁷ কিমি। চলো নেক্সট 7 নম্বর কি বলছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। পৃথিবীর ব্যাসার্ধ 64 কিলোমিটার, তারপরে কোনটা ফর্মুলা বলো, নিজে বলো, তাড়াতাড়ি বলো। ঠিক বলেছ, জি ড্যাশ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, এই ফর্মুলাটা। ওকে, জি ড্যাশটা কি বলেছে, জি ড্যাশটা বলেছে পৃথিবী পৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে, তাহলে জি ড্যাশটা একটু বের করে নিই। জি ড্যাশ ইকুয়াল টু হবে জি মাইনাস জি ইন্টু 25/100, তাই তো। পৃথিবী পৃষ্ঠের মানে 25% হ্রাস পাবে, তাহলে 25 4 100, 4 লসাগু, 4g মাইনাস জি 3g, তাহলে 3g/4, তো দ্যাট ইমপ্লাইজ 3g/4 ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ জি কাটটি, তাহলে এদিকে 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার ইকুয়াল টু, এটা উঠে গেল 4/3, এটা কি 4 উঠে দিলাম, 3 নামিয়ে দিলাম, এটা দিয়ে করে দিলাম, তাহলে এখান থেকে 1 প্লাস এইচ বাই আর ইকুয়াল টু √4/3, দ্যাট ইজ ইকুয়াল টু 2/√3, that is h by r equal to 2/√3 minus 1, that is h equal to 6400 into 2/√3 minus 1. ভয়ঙ্কর ক্যালকুলেশন,
করতে পারলে ইউ রাজা, না করতে পারলে বই দেখে অ্যান্সার লিখে দাও, যেটা আমি করবো। হা 990.1 কিলোমিটার, 990.1 কিলোমিটার। ইন কেস অ্যান্সার না মিললে, কোথাও যদি ক্যালকুলেশন ভুল করে থাকি আগে, কমেন্টে জানিও, আশা করি করিনি। চলো নেক্সট। সো নেক্সট 8 নম্বর কি বলছে, দেখাও যে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান অপেক্ষা 3.38 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পেত। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁸ সেন্টিমিটার। তার নতুন থিওরি জানতে হবে যে পৃথিবী যে নিজের অক্ষে চারিদিকে ঘুরছে তার জন্য অভিকর্ষজ ত্বরণের মান কী পরিবর্তন হচ্ছে। দেখো ভাই, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি পৃথিবীর অক্ষ হয়, এটা যদি তোমার পৃথিবী হয়, ওকে, তাহলে আর এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, তাহলে এই লাইনটা আমরা জানি নিরক্ষরেখা, আর এই দুটো হলো মেরু। ঠিক আছে, আমি মনে করো আরবিটারি পৃথিবীর কোনো একটা পজিশন ধরলাম, এই পজিশনে তুমি বসে আছো। পৃথিবী যদি এবার এইভাবে ওমেগা কৌণিক বেগে ঘুরে, যার মান ওমেগা = হয় 2π/24 × 60 × 60, মানে এক কথায় 24 ঘন্টায় এক পাক ঘোরে। 24 ঘন্টা মানে 24 × 60 × 60 সেকেন্ডে এক পাক, মানে 2π ঘোরা, অ্যাঙ্গেল করা, হ্যাঁ, কৌণিক সব, যেহেতু কৌণিক বেগ এটা ওমেগা। এই ওমেগা বেগে যদি ঘোরো, তাহলে এখানে উপস্থিত যে মানুষটি রয়েছে সেও তো পৃথিবীর সাথে এই নতুন একটা সার্কুলার পথে, দেখো এই সার্কুলার পথে কল্পনা করো, এই সার্কুলার পথে বান করে ঘুরবে। ও কিন্তু পৃথিবীর রেডিয়াসে ঘুরছে না, এটা হলো পৃথিবীর রেডিয়াস, এই রেডিয়াসে ঘুরছে না, ও একটা নিজস্ব একটা রেডিয়াস, আর এই রেডিয়াসে কিন্তু ও বান করে ঘুরবে। ওকে, যদি পৃথিবী না ঘুরতো তাহলে ও ঘুরতো না, কিন্তু পৃথিবী তো ঘুরছে মানে ও ঘুরবে। এবার যখন তুমি এখানে বসে আছো, তোমার যে ওয়েট mg সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে। তুমি যে বৃত্তপথে ঘুরছো সেই বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করবে না, কী বরাবর কাজ করবে, ওজন সবসময় কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। ওকে, এবার তুমি যেহেতু বান করে ঘুরছো, অর্থাৎ তোমার মধ্যে কিন্তু কেন্দ্র বরাবর একটি অভিকেন্দ্র ত্বরণ কাজ করবে, তার করসপন্ডিং অভিকেন্দ্র বল কাজ করবে। আর কেন্দ্র বরাবর যদি অভিকেন্দ্র বল কাজ করে, তাহলে কেন্দ্র তোমার উপর অপকেন্দ্র প্রতিক্রিয়া বল দেবে। তাহলে তোমার উপর যেটা কাজ করছে সেটা কিন্তু অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, যেটা কেন্দ্র দ্বারা, আর কেন্দ্রের উপর যেটা কাজ করছে সেটা হলো অভিকেন্দ্র বল। আমরা জানি অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা বস্তুর উপর কাজ করে, যেটা কেন্দ্র দেয় সেটা অভিকেন্দ্র বলের এক্স্যাক্টলি সমান অপোজিট। অর্থাৎ এই বরাবর বস্তুটার উপর যেটা কাজ করছে সেটা হলো m², এই রেডিয়াস r, যেটাকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। আছে যেটা mv² করেছিলাম, সেটা কিন্তু যদি ওমেগা দিয়ে করো তাহলে m²r হয়, m²r হয়, কারণ v = ওমেগা r, সেই মানটা বসিয়ে। ঠিক আছে, চলো এই যে জানো না mv²/r শিখলা তো, আবার v = হয় ওমেগা r, তাহলে m²r²/r, এখান থেকে একটা আর কেটে m²r হয়, যদি ইনকেস ওমেগা দিয়ে অঙ্কটা থাকে, মানে কৌণিক বেগ দিয়ে যদি বলো, তাহলে এই অভিকেন্দ্র বলটার মানই হয় m²r। কিন্তু এখানে আমরা কিন্তু অভিকেন্দ্র বল ইউজ করিনি, এখানে ইউজ করেছি অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, যেটা বস্তুর উপর কাজ করছে, কেন্দ্র বরাবর না, কেন্দ্র থেকে বহির্মুখী। আচ্ছা, যেহেতু এই অপকেন্দ্র বলটা কাজ করছে, এটাকে তাহলে ইগনোর করা যায় না, কাজ তো করছে। যদি ওমেগায় না থাকতো, পৃথিবী যদি না ঘুরতো, তাহলে এই বলটাও কাজ করতো না, কিন্তু যেহেতু পৃথিবী ঘুরছে, ফলে কিন্তু এই বলটা কাজ করছে। এইবার তোমার ওজনের বিপরীতে কিন্তু এই বলটারই একটা উপাংশ কাজ করবে, কারণ এটা যদি থিটা হয়, তাহলে তোমার যে ওজন যদি কাজ করছে তার অপোজিটটাও একটা থিটা কোণ করে আছে m²r এর সাথে। তাহলে এর এই m²r वाला কম্পোনেন্টটা বা m²r যে অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা, তার এই বরাবর উপাংশ, যে উপাংশটা ঠিক mgর বিপরীতে কাজ করে, তার মান হবে m²r cos থিটা। কেন বলো? কারণ আমরা জানি যে কোনো ভেক্টরের থিটা অ্যাঙ্গেলের উপাংশ হয় সেই ভেক্টরটা ইন্টু cos থিটা। তাহলে আমি এই ভেক্টরটার এই বরাবর উপাংশ পেলাম, যেটা m²r cos থিটা। এবার স্যার আমি কেন এই উপাংশটা নিলাম? কারণ সেটা mgর অপোজিটে কাজ করছে না ভাই, আর mgর অপোজিটে যে মানে যে জিনিসটা কাজ করে সেটা mgকে তো একটু এফেক্ট করবেই। তাহলে অ্যাকচুয়ালি যেটা mg, সেই mgটা আমরা ফিল করতে পারি না, আমরা যেটা ফিল করি সেটা ফিল করি mg ড্যাশ, যেটা ইকুয়াল টু আমার যে mg, সেই mg থেকে m²r cos থিটা এই পরিমাণটা বাদ।
তাহলে পৃথিবী যদি না ঘুরতো তাহলে এই গল্পটা আসতো না। পৃথিবী ঘুরছে বলে এম ওমেগা স্কোয়ার আর নামক অপকেন্দ্র প্রতিক্রিয়া বল আসছে, আর অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা আসছে বলে যে কোনো পয়েন্টে তার একটা উপাংশ হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, যেটা তোমার ওজনের ঠিক অপোজিটে কাজ করছে। অবশ্যই তুমি যদি এই অঞ্চলে ঘুরতে তাহলে তোমার এম ওমেগা স্কোয়ার আরটা এই স্মল আর জায়গায় ক্যাপিটাল আর হতো, এবং এই থিটাটা 0 হওয়াতে এর কোনো উপাংশ হতো না, এম জিটা ডাইরেক্ট এই বরাবরই কাজ করতো, আর এই বরাবরই এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আরটা কাজ করতো। ঠিক আছে, যেটা আমরা এখান থেকেও জেনারেল কেস থেকেও করে দেখাবো। ঠিক আছে, ফলে এখান থেকে আরেকটা জিনিস করা যায় এখানে। আচ্ছা, এখান থেকে এম কমন নিয়ে কেটে দিলাম, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু বেরোলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। এবার এই আরটা তো একটা আননোন আর, পজিশন চেঞ্জ করে আরও চেঞ্জ হবে, সেই জন্য আরটাকে আমরা চেঞ্জ করার জন্য এই থিটা অনুযায়ী এটাকেও থিটা নিলাম অ্যাজ এ একান্তর কোণ, এবং এইটা তো রেডিয়াস ক্যাপিটাল আর, এটা স্মল আর, এখান থেকে বললাম স্মল আর বাই ক্যাপিটাল আর যদি নিই তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি অতিভুজ, মানে এটা একটা কস থিটা হয়ে যাবে, আর সেখান থেকে কিন্তু স্মল আর ইকুয়াল টু হবে ক্যাপিটাল আর কস থিটা। সেই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে এটা হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর আর কস স্কোয়ার থিটা। সো ফাইনালি জি ড্যাশ ইকুয়াল টু হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এবার আরেকভাবে দেখালাম, যদি এটা আমি নিরক্ষীয় অঞ্চলে করতাম তাহলে এটা হতো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, তাহলে কিন্তু এম কেটে গিয়ে হতো জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর। তাছাড়াও এই জেনারেল ফর্মুলা থেকেও বলতে পারি থিটার মান যদি 0 নিয়ে নিই তাহলে তো নিরক্ষরেখা হয়ে যাবে, তাহলে নিরক্ষরেখায় এই ফর্মুলাটা হবে কোথায়, নিরক্ষরেখাতে এই ফর্মুলাটা হবে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটার মান হয়ে যাবে কস থিটার মান 0, কস 0 মানে 1, তাহলে ওমেগা স্কোয়ার আর। আর এটা যদি মেরুতে করি তাহলে মেরুতে কিন্তু হবে জি ড্যাশ ইকুয়াল টু, যেহেতু ওখানে থিটা মান 90 কস 90 0, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি, মানে মেরুতে কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? প্রশ্নে আসি। প্রশ্নে বলেছে দেখাও যে পৃথিবীর নিজ অক্ষে চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান অপেক্ষা এত বৃদ্ধি পেত। আচ্ছা, তাহলে কতটা কম আছে জানি সেটাই বৃদ্ধি পেত। আমরা জানি নিরক্ষরেখায় জি ড্যাশ ইকুয়াল টু যেটা আছে সেটা হলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এই যে দেখতে পাচ্ছ তুমি। আচ্ছা, তাহলে কতটা কম হতো বলেছে 3.38 যদি না ঘুরতো, তাহলে এখান থেকে জি মাইনাস জি ড্যাশটা যদি বার করো, এই জিটা যেটা আমাদের অরিজিনাল সেখান থেকে জি ড্যাশটা যদি বাদ দিয়ে দিই তাহলে হবে ওমেগা স্কোয়ার আর। এই ওমেগা স্কোয়ার আরটাই তো মানে কম ছিল, আমরা যেটা ফিল করছিলাম সেটা হলো জি ড্যাশ ফিল করছিলাম, যেটা অরিজিনাল জি এর থেকে ওমেগা স্কোয়ার আর কম। তাহলে যদি পৃথিবী না ঘুরতো তাহলে এই ওমেগা স্কোয়ার পরিমাণটা বেড়ে যেত। তাহলে এই যে জি মাইনাস জি ড্যাশ যে কতটা কম ছিল সেটা যদি বার করতে পারি তাহলে বলতে পারবো সেটাই বৃদ্ধি পাবে যদি পৃথিবী ঘোরা থেমে যায়। তাহলে আমাকে বের করতে হবে ফাইনালি ওমেগা স্কোয়ার আর এর ভ্যালু। এবার ওমেগা কত, ওমেগা হলো 2π/24 × 60 × 60 তার স্কোয়ার, আর আর কত 6.4 × 10⁸। আর গল্প নয়, বাকিটা তোমাকে করতে হবে ক্যালকুলেশন করে নাও আর অ্যান্সার বলো। আমার কাছে ম্যাজিক্যাল বই আছে, যেখান থেকে আমি ম্যাজিক করে উত্তর বলে দিই। উত্তরটা হলো এই মা 8 নম্বর উত্তরটা কই তাইনি কেন, ক্যালকুলেশন করতে হবে তো, তাহলে আমাকে পজ করে ক্যালকুলেশন করবো, সময় লাগবে ক্যালকুলেটার টিপতে হবে। কি বোকা মাথা খারাপ হয়ে গেছে আমার। উত্তর তো এইটা 3.38 সেমি/সেকেন্ড স্কোয়ার। আই অ্যাম সরি, কি গাধা। যাই হোক, তাও তো তোমার আমার কাছেই পড়ছো, পড়ো 3.38 সেমি/সেকেন্ড স্কোয়ার। আরে ভাই বলেই তো যে এতটা বৃদ্ধি পেত, তো এটাই তো অ্যান্সার হবে না, কতটা বৃদ্ধি পেত আবার কি, এই বোকার মতো অ্যান্সার খুঁজে বেড়াচ্ছে। চলো নেক্সট 9, চন্দ্রপৃষ্ঠে মুক্তি দ্রুতি নির্ণয় করো। আচ্ছা, মুক্তি দ্রুতি বা মুক্তিবেগের কনসেপ্টটা তোমাকে জানতে হবে। আচ্ছা, মুক্তিবেগের কনসেপ্ট জানার জন্য তোমাকে আবার একটু পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটাও জানতে হবে, আর পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট জানার জন্য তোমাকে একটু পোটেনশিয়াল জানতে হবে। অর্থাৎ তোমাকে মুক্তিবেগ বোঝানোর জন্য আমাকে পোটেনশিয়ালটা বাংলায় যাকে বলে বিভব, পোটেনশিয়াল এনার্জি যাকে বাংলায় বলে স্থিতিশক্তি, আর মুক্তিবেগ, এই 3টা ফর্মুলা তোমাকে জানতে লাগবে, মানে 3টায় মানে থিওরি জানতে লাগবে, তাহলে অঙ্কটা করতে পারবে। এবং এই 3টা থিওরি জানার পর তুমি ওই থিওরিগুলো দিয়ে অঙ্ক করতে পারবে। তাহলে ফলে আমরা এখন একটু থিওরি পড়বো। হ্যাঁ, সে থিওরিটা হলো যে ফার্স্ট অফ অল আমাদের পড়তে হবে কি পোটেনশিয়াল বা বিভব কী জিনিস। দেখো ভাই, বিভব বলতে বোঝায়, মনে করো এইটা তোমার আর্থ, ওকে ভাই, এইটা হলো আর্থের রেডিয়াস, ওকে,
এবারে আর্থের বা যে কোনো একটা বস্তু হতে পারে, তার অন্য কোনো বস্তুকে যে আকর্ষণ করার ক্ষমতা তার কেন্দ্র বরাবর, তাকে বলা হয় কি কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, বা বাংলায় বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, যেটা ই ইকুয়াল টু হয়, বা জি দিয়ে লিখতে পারো, বা জি দিয়ে লিখছি, জি ইকুয়াল টু হয় জি এম বাই আর স্কোয়ার। ওখানে আর স্কোয়ারটা কি, এই বস্তুটার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র অবধি দূরত্ব, সেটা পৃথিবী পৃষ্ঠে হতে গেলে স্মল আরটা ক্যাপিটাল আর হয়ে যায়। ওকে, এর বক্তব্য হলো বিভব কী জিনিস। বিভব হলো এই যে মানে পৃথিবী রয়েছে, পৃথিবীর আশেপাশে জুড়ে যতটা এরিয়া জুড়ে পৃথিবী অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, সেটাকে বলা হয় ওর মহাকর্ষীয় ক্ষেত্র। এবার এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই কোনো একটা বিন্দুতে, কি বললাম, এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই মনে করো কোনো একটা বিন্দু হলো, এটা হলো, এই বিন্দুতে মনে করো একটা ইউনিট মাস বস্তু আছে, ইউনিট মাস, কি বললাম, 1 ইউনিট বা 1 একক মাসের একটা বস্তু আছে। ওকে, সেই ইউনিট মাসের বস্তুটাকে এইখান থেকে এই পয়েন্টে আনতে, মহাকর্ষীয় ক্ষেত্রের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে একটা এক্সটার্নাল এজেন্টকে, এক্সটার্নাল মানে বহিস্থ এজেন্ট, মানে তোমাকে, ঠিক আছে, বাই নট বাই দ্য গ্র্যাভিটি, বাই ইউ, বাই নট গ্র্যাভিটি, তুমি যে ওয়ার্ক ডানটা করবা সেই ওয়ার্ক ডানটাই বোঝাবে এই দুটার পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য কত। তাহলে বিভব কনসেপ্টটা বুঝলে, বিভব ইজ এ ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট মাস ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট ইন দ্য ফিল্ড। মানে একটা গ্র্যাভিটেশনাল বা মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো দুটো বিন্দু যদি সিলেক্ট করি, সেই দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কোনো একটা মাসকে, যদি কোনো একটা মাসকে বলতে পারি, কোনো একটা মাসকে আনতে যে ওয়ার্ক ডান করতে হয়, সেই ওয়ার্ক ডান ডিভাইডেড বাই দ্যাট মাস, যে মাসটাকে আমি আনছিলাম, তাহলে সেই ভরটাকে দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকেই বলা হয় বিভব পার্থক্য। সেটাই আমরা একক ভর একবারে বলে দিলাম, তাহলে ওই ভরটা দিয়ে ভাগ করার ব্যাপার নাই। তাহলে এবার দেখো, তুমি কি, তুমি হলা এক্সটার্নাল এজেন্ট। তুমি দেখো এই বস্তুটা যদি ইউনিট মাস হয়, এই মাসটাকে গ্র্যাভিটি কি বলছে, তার নিজের দিকে টানছে, তাই তো, গ্র্যাভিটি কি করছে, তার নিজের দিকে আকর্ষণ করছে। এমতো অবস্থায় মনে করো যে তুমি একটা এক্সটার্নাল এজেন্ট, তুমি কি করলে, তাকে অপোজিটে ফোর্স লাগালে। এবার অপোজিটে তুমি কতটা ফোর্স লাগাবো, তো এক্স্যাক্টলি ইকুয়াল টু গ্র্যাভিটি, মানে পৃথিবী ওই বস্তুটাকে বা একক ভরের বস্তুটাকে যে বলে টানছে, তুমি এক্স্যাক্টলি সেম বল লাগাবে, জাস্ট তার থেকে স্লাইটলি বেশি লাগাতে হয়, কিন্তু সেটা ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ, মানে সামান্য বেশিটা কোনো ম্যাটার করে না, তুমি এক্স্যাক্টলি সমান বল লাগাতে হবে, তাহলে তুমি কোনো ওয়ার্ক করতে পারবে তার উপর, ঠিক আছে। তো তুমি মনে করো এর এগেনস্টে, অপোজিটে এই গ্র্যাভিটি সেম পরিমাণ একটা, কি বললাম, ফোর্স লাগালে, যার মানও জিএম বাই আর স্কোয়ার। কিন্তু এমতো অবস্থায় ওকে কিন্তু, মানে ওকে আমাকে আবার আনতে হবে এদিকেই, তার মানে এটাকে ডিসপ্লেস কিন্তু এদিকেই করতে হবে। এবার তুমি যদি ডিসপ্লেস গ্র্যাভিটির দিকেই করো, তুমি যতই ফোর্স অপোজিটে দাও, কিন্তু তোমার কাজ যদি ডিসপ্লেসমেন্ট করা গ্র্যাভিটির দিকে হয়, তাহলে এটা তুমি ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি করলে, মানে তুমি এই কাজটি কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের দ্বারাই করছো, বিরুদ্ধে করছো না। তুমি বিরুদ্ধে করতে গেলে তোমার এই বল দিয়ে বস্তুটাকে এদিকে সরাতে হবে। যেদিকে তুমি বল প্রয়োগ করবে সেদিকে যদি বস্তু স্মরণ হয়, তাহলে তোমার কাজ পজিটিভ। কিন্তু যেদিকে তুমি বল প্রয়োগ করছো, স্মরণ যদি তার অপোজিটে হয়, তাহলে তোমার কাজ নেগেটিভ, কারণ সেখানে কাজটা করছে অন্যজন। যেমন এখানে তুমি বস্তুটাকে এদিকে বল দিচ্ছ মহাকর্ষের অপোজিটে বা অভিকর্ষের অপোজিটে, কিন্তু বস্তুটাকে আনতে হবে বিয়ের দিকে, তাহলে কাজটা কি নেগেটিভ কাজ। এবার কাজের ফর্মুলা কি জানি, কাজ হলো মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, বা তাহলে এখানে কাজ হবে কি, ডাব্লিউ ইকুয়াল টু ডিডাব্লিউ ইকুয়াল টু হবে জি ডট ডি। আচ্ছা এক সেকেন্ড, একটু কালিটা ভরতে হবে, ওয়েট হোল্ড। ডান। তো কি বললাম, হ্যাঁ, তো ডাব্লিউ ইকুয়াল টু কী হয়, এফ ডট এস, মানে বল ইন্টু স্মরণ। তাহলে এখানে তুমি গ্র্যাভিটি বলটা অ্যাপ্লাই করছো কোন দিকে, অবশ্যই অপোজিট টু দ্য গ্র্যাভিটি, মানে যেদিকে পৃথিবী আকর্ষণ করছে তার অপোজিটে। এইবার তোমার উপর যে মানে স্মরণটা বস্তুটা কোন দিকে হচ্ছে, এ থেকে বি এর দিকে। এবার যেহেতু এখানে মানে বলটা পরিবর্তনশীল বল,
কারণ তুমি যখন এখানে আছো তখন একরকম বল, যখন তুমি এখানে আছো তখন একরকম বল, যখন তুমি এখানে আছো গ্র্যাভিটি পাল্টাচ্ছে, মানে পৃথিবীর আকর্ষণ বল পাল্টাচ্ছে, করসপন্ডিং তোমাকে তোমার বলটা পাল্টাতে হচ্ছে। আর যদি পরিবর্তনশীল বল হয় তখন ডাব্লিউ ইকুয়াল টু হয় কিন্তু এফ ডট ডিএস। তাহলে এখানেও ছোটো ছোটো সরণগুলো নিলাম যার মান নাম ডিআর করে, তাহলে এখানে হবে জি ডট ডিআর। ওকে, এইবার এই ওয়ার্ক ডানটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ কেন বলো তো? কারণ এখানে কিন্তু তুমি এগেনস্ট করছো না, গ্র্যাভিটির দ্বারাই কাজটা করছো। ওকে, তাহলে এটা হলো তোমার ডিডাব্লিউ। ওকে, এইবার দ্যাট ইজ ডিডাব্লিউ ইকুয়াল টু কী হবে যদি ভাঙি মাইনাস, এবার জি আর ডিআর। জি কোন দিকে? জি কাজ করছে এদিকে, তুমি এদিকে বল প্রয়োগ করছো, আর ডিআর কোন দিকে হচ্ছে? এদিকে, মানে পৃথিবীর দিকে। তাহলে এটাও কিন্তু একে অপরের অপোজিট, তাহলে এটা ভাঙলে হবে জি ডিআর কস অফ 180, দ্যাট ইজ মাইনাস জি ডিআর, আর মাইনাস মাইনাস হলো প্লাস জি ডিআর। তাহলে ডিডাব্লিউ কত হলো? জি ডিআর। ওকে, এবার ওয়ার্ক ডান তাহলে কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ জি ডিআর। লিমিট কি? লিমিট হলো এ থেকে বি, এই তো এইখানে আনতে হবে। এবার এটা হলো এখানে অ্যান্সার যেটা বেরাবে সেটা হবে হলো এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। কিন্তু যদি তুমি বিভব জানতে লাগে তাহলে বিভবের ডেফিনেশনটা হলো যে আমি যেমন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ইউনিট মাসকে আনতে যে ওয়ার্ক ডানটা করলাম সেটা বিভব পার্থক্য। এবার সেটাই যদি পয়েন্ট মানে সেই বস্তুটাই যদি আমাকে অসীম থেকে আনতে হয়, কি বললাম, একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আনবো যেটা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে, সেখান থেকে এই মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো একটা পয়েন্টে আনবো। সাপোজ এই বি পয়েন্টে ধরলাম যে বি পয়েন্টটা এখান থেকে আর দূরত্বে আছে, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কী করতে হবে? সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে ডাব্লিউ ইকুয়াল টু সেম ফর্মুলা, ইন্টিগ্রেশনের যে লিমিট পাল্টে যাবে, এটা হয়ে গেল ইনফিনিটি, আর বি পয়েন্টটা মনে করো আর ডিস্টেন্সে জি ডিআর, এটা হবে কি না? এই যে ডাব্লিউটা কী করলাম? জাস্ট একটা ইউনিট মাসকে কোথায় আনলাম? অসীম থেকে এই মানে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুতে আনলাম, তাতে যে ওয়ার্ক ডানটা করলাম সেই ওয়ার্ক ডানটাকেই বলা হয় পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট বা ওই বিন্দুর বিভব। ওকে, সো বিভব ইকুয়াল টু নাথিং বাট ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর জি ডিআর। ঠিক আছে, তার মানে কি অসীম থেকে একটা একক ভরকে আনতে মানে তড়িৎ মানে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে ওয়ার্ক ডানটা করতে হয় সেই ওয়ার্ক ডানটাই হলো কি বিভব ওই বিন্দুর। তাহলে এটা যদি করে নাও তাহলে জি এর মান বসালে ইন্টিগ্রেশন জি কত ভাই? জি এর মান হলো জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম বাই আর স্কোয়ার ডিআর। লিমিট কি? ইনফিনিটি থেকে আর, জি এম বেরিয়ে গেল, 1 বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার, তাই তো? আর টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 বাই আর, মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2, মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই আর ইনফিনিটি থেকে আর, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জি এম, এদিকে 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, দ্যাট ইজ মাইনাস জি এম বাই আর। দেখো বুঝা গেল কি? এটা দেখা যাচ্ছে তো, মাইনাস জি এম বাই আর। সো ফাইনাল কী দাঁড়ালো যে একটা মানে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একটা একক মাসকে আনতে যে ওয়ার্ক ডানটা করতে হয় সেটা হলো ওই বিন্দুর বিভব। তার ফর্মুলা কি? মাইনাস জি এম বাই আর। সো এখান থেকে নতুন ফর্মুলা হলো ভি দিয়ে লেখা হয় বিভব, ভি ইকুয়াল টু কি মাইনাস জি এম বাই আর। বুঝা গেল? তাহলে পৃথিবী পৃষ্ঠের বিভব কত হবে? ভি অফ আর্থ সারফেস মানে ভি এস যদি বলি তাহলে হবে মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। বুঝলে? এবার এনার্জি যদি বলি, এনার্জি হলো স্থিতিশক্তি যেটাকে বলে, সেটা ইউ ইকুয়াল টু হয় আমরা যে একক ভরের বস্তুকে আনতে যে ওয়ার্ক ডানটা করলাম সেটাকে বলা হয় বিভব। আর একক ভরের পরিবর্তে যদি অন্য কোনো ভরকে আনি, সাপোজ এম ভর, ছোটোদের এম, এখানে তো ক্যাপিটাল এম এর পৃথিবী, তাই তো? তো ছোটোদের এম ভরে যদি কোনো একটা বস্তুকে আনি তাহলেও যে ওয়ার্ক ডানটা করতে হবে সেই ওয়ার্ক ডানটা হয়ে গেলো স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি ইজ নাথিং বাট মাইনাস জি এম বাই আর। জাস্ট এখানে 1 ভাবতে পারো, 1 ছিল, সে 1 জায়গায় এম হয়ে গেল। বুঝতে পারলে? মানে এখানেই তো আমরা জি এম বাই আর স্কোয়ার ইউজ করতাম, যদি এম ভরের বস্তু আনতাম ফোর্সটা হতো জি এম বাই আর স্কোয়ার, সেখান থেকে ক্যালকুলেশন করে আসতো মাইনাস জি এম বাই আর। তাহলে এখান থেকে কী বুঝলে? পৃথিবী পৃষ্ঠের যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত? মাইনাস জি এম বাই আর। আর পৃথিবীর থেকে যে কোনো একটা দূরত্বে যদি পোটেনশিয়াল এনার্জি বলো তাহলে হবে মাইনাস জি এম বাই আর, যেখানে জিটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এমটা কি পৃথিবীর ভর বা কোনো গ্রহের ভর, আর ছোটোদের এমটা কি যে বস্তুটার স্থিতিশক্তি আমরা বের করছি। ওকে, ব্যাস এইটুকু ডেরিভেটিভ বুঝলে?
মিটাই দিই, দেখো ওয়েট। সো হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা ফাইনালি তাহলে এখান থেকে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, পোটেনশিয়াল যখন ফর্মুলা আসবে তখন কিন্তু আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, সো এটাকে 1 গুণ করে GM/R রাখি তো সুবিধা হবে। আচ্ছা, সো এবার আমরা যেটা পড়বো মুক্তিবেগ। মুক্তিবেগ কী জিনিস ভাই? মুক্তিবেগ হলো এই তোমার পৃথিবী। তো আগের বার কী করেছিলাম, ওয়াও কি সুন্দর গোলটা করলাম। আগের বার কী করেছিলাম আমরা অসীম থেকে কোনো মাসকে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর কাছাকাছি কোনো বিন্দুতে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এনেছিলাম বা কোনো গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রে এনেছিলাম। এখন মুক্তি দ্রুতিটা হলো পৃথিবী পৃষ্ঠ বা কোনো গ্রহের পৃষ্ঠ থেকে বা গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্র থেকে কোনো বস্তুকে এমন জোরে ছুড়বো যে বস্তুটা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে যে বেগে ছুড়বো দ্যাট বেগ ইজ কল মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে ধরি, মনে করো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু আছে, ওকে, সাপোজ পৃথিবী পৃষ্ঠে আছে, তাহলে এখান থেকে ওকে মনে করো একটা বেগ দিলাম VE, ই ফর এসকেপ। হ্যাঁ, তাহলে কি হবে, ও পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে ইনফিনিটিতে চলে যাবে। তাহলে এই ভিটাকেই বলা হয় মুক্তিবেগ। কি করে ক্যালকুলেট করব? খুবই ইজি। দেখো ভাই, পৃথিবী পৃষ্ঠে যখন বস্তুটা রয়েছে এবং তাকে যখন VE বেগে ছুড়েছি যেটা মুক্তিবেগ, তখন তার মানে বস্তুটার মধ্যে দুই ধরনের শক্তি আছে। কী কী শক্তি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত? যদি আমি ই বলি, ই ইকুয়াল টু ইউ প্লাস কে। ইউ কত? ইউ হলো স্থিতিশক্তি, আর কে কত? কে হলো গতিশক্তি। তাহলে ইউ কত? ইউ হলো -GM/m/r, যেখানে মানে এই যে দেখালাম এমটা কি, যে বস্তুটাকে ছুড়বো তার ভর, আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এইবার কাইনেটিক এনার্জি কত? যেহেতু ভি বেগে ছুঁড়েছি, দ্যাট ইজ প্লাস হাফ অফ mVE তার স্কোয়ার হয়ে গেল এটা। এইবার বস্তুটা যখন অসীমে চলে যাবে, অসীমে চলে গেল মানে কি, ওর গন্তব্যস্থলে পৌঁছে গেছে। যেখানে পৌঁছে গেছে তার মানে ওখানে আর কোনো গতিশক্তি নেই, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো স্থিতিশক্তিও নাই, কারণ মহাকর্ষীয় ক্ষেত্রেই তো বাইরে। তার মানে যেখানে ও পৌঁছাবে সেখানে তার স্থিতিশক্তি জিরো, গতিশক্তিও জিরো, তার টোটাল শক্তিও জিরো। তাহলে ইনিশিয়াল মানে টোটাল এনার্জি ইনিশিয়াল প্রথমে পৃথিবী পৃষ্ঠ কত ছিল, এটা ছিল, আর ফাইনাল যখন অসীমে চলে যাবে তখন এটা হয়ে যাবে। এবার আমরা শক্তির কনজারভেশন সূত্র থেকে জানি বা শক্তির সংরক্ষণ সূত্র থেকে জানি যে এনার্জি কী হয়, কনজার্ভড হয়। কনজার্ভ মানে এনার্জি কোনোদিন মানে মেকানিক্যাল এনার্জি, প্রথমে যা হয় পরেও তাই হয়, ঠিক আছে, কারণ এখানে কোনো বাইরে থেকেও কোনো এক্সট্রা বল নেই, ঠিক আছে। তো মানে ঘটনা ঘটার আগে ইনিশিয়ালি যে টোটাল এনার্জি এবং ফাইনাল টোটাল এনার্জি সেম হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, EI ইকুয়াল টু EF দ্যাট ইজ ইকুয়াল টু -GM/m/r is equal to plus half of mVE square equal to 0, that is half of mVE তার square equal to GM/m/r, that implies VE equal to 2 mm কেটে যাচ্ছে GM/r, 2 GM/r তার রুট ওভার। ওকে, এটা আরেকটা জিনিস করা যায়, সেটা হলো GM আমরা জানি, এই যে এখান থেকে আছে না, G ইকুয়াল টু GM/r স্কোয়ার, তাহলে GM ইকুয়াল টু GR স্কোয়ার ইউজ করা যায়, রুট ওভার 2 GR²/r, এই আর কেটে রুট ওভার 2 GR স্কোয়ার, এটা ঠিক আছে 2 GR। তাহলে অনলি ফর পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখতে পারি V ইকুয়াল টু রুট ওভার 2 GR, আদারওয়াইজ অন্য কোনো গ্রহের ক্ষেত্রে হবে রুট ওভার 2 GM/r অফ দ্যাট গ্রহ, এম অফ দ্যাট গ্রহ, ঠিক আছে। ওকে ওকে কুল, চলো অঙ্কে আসি। চাঁদের পৃষ্ঠে মুক্তি দ্রুতি নির্ণয় করো। তাহলে চাঁদের পৃষ্ঠে চাঁদের ফর্মুলা কী হবে? আচ্ছা, যেহেতু চাঁদ পার্টিকুলার পৃথিবী নয়, তাহলে এই ফর্মুলাটা ইউজ করা যাবে না, এটা ইউজ করতে হবে। সো VE ইকুয়াল টু কী হবে, রুট ওভার 2 GM অফ মুন বাই R অফ মুন, root over 2 G for 6.67 into 10 to the power minus 11, G M for M of moon, M of moon, M of moon, 7.35 into 10 to the power 22 divided by R of moon, 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 3.7 into 10 to the power 6. Solve it, you get your answer. 1.6 কিমি per second, 1.6 কিমি per second করবে, 1.6 কিমি
পার সেকেন্ড। তোমার মিটারে আসবে, ঠিক আছে, মানে 1600 মিটার পার সেকেন্ড আসবে। হ্যাঁ, সেখান থেকে 1.6 কিমি পার সেকেন্ড করে নেবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে নাও। চলো নেক্সট 10 নম্বর। একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে। উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো। আচ্ছা, পর্যায়কালে আমরা একটা ফর্মুলা করলাম একবার, যেখান থেকে আসলো টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক আছে। সেই ফর্মুলাটা করার সময় আমরা কিন্তু মানে পৃথিবীর খুব কাছে ব্যাপারটা ধরে নিই, কিন্তু এখানে যেহেতু পৃথিবীর খুব কাছে বলেছে, তাহলে এখানে কিন্তু খুব কাছে মানে আর প্লাস এইচকে আরই ধরতে হবে। মানে গল্পটা এরকমই যে এটা পৃথিবী, তো পৃথিবী ব্যাসার্ধ আর, আর এটা এইচ মানে স্মল আর ডিস্টেন্স, এখানে মনে করো একটা উপগ্রহ চারিদিকে ঘুরছে। তাহলে কী ফর্মুলা করেছিলাম যে ঘোরার জন্য লাগবে এম ভি স্কোয়ার বাই আর, আর কাজ হচ্ছে কি এখানে মহাকর্ষ বল জি এম এম বাই আর স্কোয়ার, এটা করেছিলাম। তো এখানে কি চেঞ্জ করতে হবে, এখানে খালি যেহেতু মানে আর ইকুয়াল টু কী হয়, আবার এই হাইটটা যদি এইচ হয় পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে আর ইকুয়াল টু হয় আর প্লাস এইচ। এবার যেহেতু বলেছে খুব কাছাকাছি, তো এই আরটাকে আমরা করতে পারবো ক্যাপিটাল আর, এইচটাকে আমরা নেগলেক্ট মারতে পারবো যদি এই কথাটা বলে যে ভূপৃষ্ঠ খুব কাছাকাছি হয়। তাহলে এখান থেকে যেটা হবে, একবার করেছিলাম আবার করলাম, এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু জি এম এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখান থেকে ভিটা যেটা বেরাবে, কী বেরাবে, এখান থেকে একটা কেটে যাবে, একটা এম কেটে যাবে, তাহলে রুট ওভার জি এম বাই আর। আর এখান থেকে পর্যায়কাল বেরিয়ে যাবে টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই রুট ওভার জি এম বাই আর, দ্যাট ইজ 2 পাই হলো উঠে রুট ওভার আর স্কোয়ার নাকি মানে আর কিউব বাই জি এম, দ্যাট ইজ 2 পাই রুট ওভার আর কিউব, একটু অনুযায়ী করছি, দ্যাট ইজ টি ইকুয়াল টু 2 পাই। আচ্ছা, এখান থেকে বোথ সাইডে স্কোয়ার করবো না আমরা, কারণ আমাদের এখন উদ্দেশ্য হলো টি এর একটা মানে ফর্মুলা তৈরি করা। রুট ওভার আর কিউব আবার জি এম মানে জানি আমরা জি আর স্কোয়ার, এখান থেকে একটা আর একটা কেটে গেল, দুটো কেটে গেল, দ্যাট ইজ 2 পাই রুট ওভার আর বাই জি। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে। এটা কখন সম্ভব, নইলে এখান থেকে আর কিউবটা স্মল আর কিউব থাকলে এখান থেকে আর কিছু করা যাবে না, কোনো কাটাকুটি মানে জি এম মান জি আর স্কোয়ার বসে লাভ নেই, কারণ জি এম এর মান জি আর স্কোয়ার, মানে পার্টিকুলার এই কেসেই হয়। সো এখান থেকে আর কোনো ক্যালকুলেশন করা যাবে না, সো এখানেই শেষ। তখন আমরা টি স্কোয়ার করে এখানে আর কিউব করে এই ফর্মুলাটা করেছিলাম, কিন্তু যখন ভূপৃষ্ঠে খুব কাছাকাছি হয়ে গেল, তখন এখানে স্মল আর ক্যাপিটাল চলে আসলো, তখন জি এম এর মান আমরা জি আর স্কোয়ার বসাতে পারলাম, খুব কাছাকাছি মানে পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটিটা ইউজ করতে পারলাম, দিয়ে যে ফর্মুলাটা আসলো টি এর, সেটা হলো টি ইকুয়াল টু রুট ওভার 2 পাই রুট ওভার আর বাই জি। সো এই ফর্মুলাটা এখানে ইউজ করলে অঙ্কটা হয়ে যাবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি করে নাও। 2 পাই রুট ওভার আর এর মান 6400 ইন্টু 10 কিউব বাই জি এর মান 9.8, ঠিক আছে। 980 ইউজ করবে না, সেমিট আছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের টাইম পিরিয়ড সেকেন্ডে বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে সেটা হলো 5081 সেকেন্ড, 5081 সেকেন্ড। চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী ফর্মুলাতে যাওয়ার আগে এখানে আমি আরেকটা জিনিস করে নিই, মানে পার্টিকুলার দিস কেস যখন খুব ক্লোজ থাকবে তখন ভি এর মানটাও চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এটা তো করলাম, ভি এর মানটাও একটা করা যায়, সেটা হলো এখানে করছি, দেখো এখানে করছি ভি ইকুয়াল টু করা যায় রুট ওভার জি এম বাই আর স্কোয়ার। তো এখানে যদি জি এম এর মান জি আর স্কোয়ারটা বসিয়ে দিই, তাহলে কিন্তু একটা আর আর কেটে হয়ে যাবে রুট ওভার জি আর। দেখো এটাও কিন্তু ভি এর মান হবে, জি এম মানে কি জি আর স্কোয়ার, একটা আর একটা কেটে হলো রুট ওভার জি আর, এটাও কিন্তু ফর্মুলা, ঠিক আছে, এটাও কাজে লাগবে। কিন্তু এই ফর্মুলা দুটো, এটা আর এটা, তখনই কাজ হবে যখন বলা হবে কোনো গ্রহ পৃথিবী বা কোনো গ্রহের মানে কোনো উপগ্রহ কোনো গ্রহের খুব কাছাকাছি ঘুরছে, ঠিক আছে, তখনই, তাছাড়া নয় কিন্তু। চলো নেক্সট 11 নম্বর, আজকের লাস্ট। এরপরে বাকি প্রবলেমগুলো করাবো আবার, এগুলোই ফর্মুলা আবার লাগতে পারে, নতুন কিছু লাগলে অবশ্যই খাবো। চলো, পৃথিবীর ব্যাসার্ধ 6.38 ইন্টু 10⁸ সেন্টিমিটার, গড় ঘনত্ব 5.5 গ্রাম পার সিসি, মহাকর্ষ ধ্রুবক 6.67 ইন্টু 10⁸ সিজিএস ইউনিট। তাহলে পৃথিবীপৃষ্ঠে কোনো বিন্দুতে বিভবের মান কত? পুরো অঙ্কটা সিজিএস আছে, তাহলে আমরা অঙ্কটা সিজিএসে করবো। আচ্ছা, এই যে পৃথিবী পৃষ্ঠের বিভবের ফর্মুলা কি ভাই? মাইনাস জি এম বাই
ক্যাপিটাল আর, হ্যাঁ, মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। ওকে, সো মাইনাস জি কত 6.67 ইন্টু 10⁻⁻8। এম মানে কি? এম মানে হলো ভি রো, জানো কি, আয়তন ইন্টু ঘনত্ব, বাই আর মানে 6.38 ইন্টু 10⁻8। আচ্ছা, ভি মানে আমার কি জানি, মাইনাস 6.67 ইন্টু 10⁻⁻8 ইন্টু ভি, পৃথিবীর আয়তন গোল তো 4/3 পাই আর কিউব মানে 6.38 ইন্টু 10⁻8 তার কিউব ইন্টু রো কত আছে 5.5। ওকে, ডিভাইডেড বাই 6.38 ইন্টু 10⁻8। ক্যালকুলেট দিস, ইউ গট ইউর অ্যান্সার। তো অ্যান্সার কত হবে? মাইনাস 62.27 ইন্টু 10⁻10 মাইনাস 62.27 ইন্টু 10⁻10 ERG, আর্ক, যেহেতু সিজিএসে প্রোগ্রাম করা, সে অ্যান্সারটা সিজিএসেই আসবে, আর্ক পার গ্রাম। ঠিক আছে, চলো শেষ। আজকের মতো 11টা প্রবলেম করালাম। প্রবলেম তো সিম্পল, ক্যালকুলেশন নিজেই করতেই হবে। মেন ব্যাপারটা হলো প্রবলেমগুলো কীভাবে করালাম সেটা ভালো করে লক্ষ্য করো, ফর্মুলাগুলো কী করে আসলো। যদি একবার পড়ে থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমারটাও বুঝে নেবে, যদি না পড়ে থাকো আস্তে আস্তে দেখো ভিডিওগুলো, বুঝতে পারবে। দেখা হচ্ছে 12 থেকে পরের ক্লাসে। টাটা।